হাম ও উপসর্গ নিয়ে আজও ৫ মৃত্যু, শুধু সিলেটেই গেল ৪ শিশুর প্রাণ। হাসপাতালে স্থান সংকুলানের অভাবে ছড়াচ্ছে সংক্রমণ। ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে, জানালেন শিক্ষামন্ত্রী। গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি বন্ধেও নেওয়া হবে উদ্যোগ। আপনারা যদি সাহায্য না করেন, সহায়ক না হয়, তাহলে আমরা সময় মতো বই কখনো দিতে পারবো না। চলছে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স। অনুসন্ধানী রিপোর্টের জন্য ৩৫ সংবাদকর্মীকে দেয়া হবে সম্মানজনক ফেলোশিপ। দাবি কমানো যায়নি ঝুঁকি ও নজরদারি। ঢাকা টেস্টের প্রথম দিনে ব্যাট করছে বাংলাদেশ। দ্রুত ২ ওপেনার ফিরলেও মুশফিক মুমিনুলের কাঁধে ভর করে ২৫০ রানে টাইগাররা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। হাম ও উপসর্গে থামছে না মৃত্যু মিছিল। সিলেটে ও বরিশালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ শিশুর। এর মধ্যে সিলেটেই মারা গেছে ৪ জন। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪ জন। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন ৫৩ রোগী। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ২৪ ঘন্টায় হাম উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে, নতুন ভর্তি ৩৩ জন। চাঁদপুর সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৫ জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ রোগী। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড়। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। মেয়ের খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে ৩ দিন, তারপরে আইসে তো 3 দিন পর সিরিয়াল পায় ভর্তি চাইছে ৯ দিন। এখানে একটা ব্যান আছে, সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন আমার কিছু নাই যে বিক্রি করি আমি চিকিৎসা করবো। হাম প্রকোপ এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে জানতে চাই। সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এত মৃত্যুর কারণ কি? হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকরা কি বলছেন? শাফিন, হাম নিয়ে সিলেটে এখন যে চিত্র, সেটি শুধুই উদ্বেগ আর উৎকণ্ঠার। আপনি যেটি বলেছেন যে ২৪ জনের মৃত্যু, সেই মৃত্যুর বড় অংশই কিন্তু গত ১ সপ্তাহে হয়েছে এবং যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগই বয়স ১ বছরের নিচে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু এর আগে আসলে হামের নিকট অতীতে এত বড় কোনো প্রকোপ আসলে বাংলাদেশ দেখেনি, তার মূল কারণ ছিল হামের যে টিকা, সেই টিকাদান চলমান ছিল, কিন্তু গত ২ বছরে সেই টিকাদান না দেওয়ায় মূলত কমিউনিটি লেভেলে যে ইমিউনিটি তৈরি হয়েছিল সমাজে, সেটি ভেঙে গেছে এবং যার কারণে এবার মৃত্যু যে হারটি, সেই হারটি প্রায় আসলে বেড়েছে। এবং আমরা এখন যে হাসপাতালে আছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেটি মূলত সিলেটে প্রাথমিকভাবে হামের জন্য এটি ডেডিকেটেড করে রাখা হয়েছিল। যারা হাম রোগী কিংবা হাম উপসর্গ নিয়ে আসবেন তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু আজকে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এই হাসপাতালে শয্যা সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে কোনো ওয়ার্ডে আসলে মেঝেতে হামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, কোথাও বা একটি শয্যায় একটি বেডে 2 জন রোগীকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই যে হাসপাতাল ব্যবস্থাপনা, শুধুমাত্র শামসুদ্দিন হাসপাতালে আগে যে চিকিৎসা দেওয়া হতো হাম সংক্রান্ত, এখন কিন্তু প্রাইভেট ক্লিনিক এবং হাসপাতালেও সিলেটে এই হামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন হামের ব্যাপ্তি বা এই যে প্রভাব প্রতিনিয়ত কিভাবে সিলেটে বেড়ে যাচ্ছে। এবং এই যে মৃত্যুর বিষয়ে আরেকটি কারণ চিকিৎসকরা মনে করছেন, সেটি হচ্ছে যারাই হাসপাতালে আসছেন তারা আসছেন একটু দেরিতে করে। অর্থাৎ শিশুদের হামের যে প্রাথমিক লক্ষণ, অর্থাৎ জ্বর বা র্যাশের মতো লক্ষণ কিছুদিন যাওয়ার পর যখন শিশুরা আসলে শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে, তাদের শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, তখন তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এতে করে চিকিৎসকদের কাছে শিশুদেরকে
আসলে একটি সংকটাপূর্ণ অবস্থায় তাদেরকে শিশুদের তারা পাচ্ছেন, ফলে তাদের যে মৃত্যু হারটা সেটিও তারা একটি কারণ হিসেবে মনে করছেন। তবে টিকার বিষয়টি তারা জোর দিচ্ছেন, যদিও স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে সিলেটে যে হামের টিকার যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রার প্রায় 96% টিকা আসলে তারা প্রদান করেছেন। প্রায় আসলে 13 লক্ষ শিশুকে টিকা দেওয়ার কথা ছিল, ইতিমধ্যে 12 লক্ষের কাছাকাছি শিশুকে টিকা দেওয়া হয়েছে। যদিও টিকাদানের পর আসলে আমরা সাধারণত জানি যে কিছুদিন সময় লাগে, অর্থাৎ 15 থেকে 1 মাস সময় লাগে শিশুদের মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হতে। ফলে এই সময়টুকুর মধ্যে বড় ধরনের আর কোনো বিপর্যয় যাতে না ঘটে সেই কামনাই আসলে চিকিৎসক বা স্বাস্থ্য সংশ্লিষ্টরা করছেন। এবং তারা যেটি বলছেন যে এই টিকাদান যদি আসলে গত 2 বছরে এরকম আসলে বাদ না যেত, টিকাদান যদি স্বাভাবিক প্রক্রিয়া চলতো, তাহলে হয়তো এই যে পরিস্থিতি হাম নিয়ে যেটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি হয়তো দেখার সুযোগ হতো না। আরেকটি তথ্য দিয়ে রাখি, সিলেটে কিন্তু হামের জন্য প্রাথমিকভাবে 5টি আইসিইউ প্রস্তুত করা হয়েছিল, কিন্তু রুগীর বৃদ্ধি পাওয়া সেটি এখন 16টি আইসিইউতে উন্নতি করা হয়েছে। কিন্তু তারপরেও আইসিইউতে রুগীর আসলে রুগীর সেবা দেওয়া সেটি আসলে সম্ভব হচ্ছে না, আরও বেশি আইসিইউ প্রয়োজন হচ্ছে। এইরকম একটি সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে হামের ক্ষেত্রে। শাফিন, আমরা নিশ্চয়ই সেই খবরাখবর রাখবো আপনার মাধ্যমে। নাবিল, ধন্যবাদ আপনাকে। 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছে। রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন বই ছাপানোর কাজ সময় মতো সুন্দরভাবে করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা বাংলা একাডেমিতে এই আয়োজনে যোগ দেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত করতে হবে। নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আপনাদের মুদ্রণের সময় এবার যেন কাগজগুলো ঠিক থাকে, আর এই মুদ্রণের ব্যাপারে যে আমাদের ভিতরে অসম প্রতিযোগিতা হয় এটা যেন আর না হয়। বই ছাপা এটি সুন্দরভাবে আপনাদের উঠাতে হবে এবং সেইখানে যেন কোনো দুশ্রুতি না থাকে, সেই জন্য আমরা ইন্সপেকশন তো করবই এনসিটিভি থেকে। এ সময় নতুন কারিকুলাম বাস্তবায়নের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা কারিকুলাম আবার নতুনভাবে শুরু করছি 2028 থেকে 100%, বা এই মুহূর্তে এই গত 4 দিন ধরে যে ডক্টর আজিজ সাহেব ছিলেন আরডিএতে, সেখানে প্রায় 223 জন আমাদের এক্সপার্টিস গিয়েছেন। কমিটি কাজ করছে, বই পরিবর্তন করছি, পরিমার্জন করছি, যুগ উপযোগী যা করা প্রয়োজন তা আমরা করছি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে। পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে? আর সেখানে আপনারা কেন যাবেন? সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার আহ্বান জানান প্রকাশকরা। এ সময় নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ারও দাবি তোলেন তারা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর নিরাপত্তা জোরদার ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিতে উদ্বোধন করা হলো খিলক্ষেতের নতুন পুলিশ ফাঁড়ি ভবন। দুপুরে 300 ফিট এলাকায় আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেন, পুলিশকে অনেকটাই শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে। তাছাড়াও রায়ের বাজার, বসিলা ও পূর্বাচলে নতুন থানা হবে বলেও জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইজিপি বলেন, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে বিগত দিনে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি। এবার নতুন সরকারের শাসনামলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ হবে, যা পুলিশকে আরও সুশৃঙ্খল করবে। আলী হোসেন ফকির জানান, 2,20,000 সদস্য রয়েছে পুলিশ বাহিনীতে, যার মধ্যে 1,50,000 পুলিশের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। পুলিশের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, প্রযুক্তি ব্যবহার করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। রাজধানীতে আরও পুলিশ ফাঁড়ি করার কথাও জানান তিনি। গত 15-16 বছরে পুলিশের দিকে খুব বেশি নজর দেওয়া হয় নাই। পুলিশ হয়তো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছে, এখন আমরা কাজ করতেছি জনগণের উদ্দেশ্যে, জনগণের পুরোপুরি নিরাপত্তা প্রদানের জন্য, এবং দল মত নির্বিশেষে সকল জনগণ আমাদের এখানে সমান, সেভাবে কাজ করতেছি। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই ফাঁড়ি তারই ধারাবাহিকতার একটি অংশ।
আমরা বিশ্বাস করি জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া কোনোভাবে টেকসই আইন শৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশে সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন। ঝুঁকি ও নজরদারির সংখ্যা কমানো যায়নি বলে মনে করেন সাংবাদিক ও গবেষকরা। সকালে MRDI আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের প্রথম সম্মেলনে উঠে আসে এসব অভিমত। রাজধানীর একটি হোটেলে আয়োজিত কনফারেন্সে দেশি বিদেশি 5 শতাধিক সাংবাদিক, গবেষক, সম্পাদক অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, শুধু কাগজ কলমে নয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আন্তরিকভাবে সকলকে একমত হতে হবে। দুর্নীতি, অনিয়ম রোধ এবং জনস্বার্থে সাংবাদিকতার শক্তি কাজে লাগাতে হবে। গবেষকরা বলেন, রাজনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে অনেক প্রতিবেদন আলোর মুখ দেখে না। তাছাড়াও অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও রয়েছে তহবিলের অভাব। দুদিনের সম্মেলনের বিভিন্ন সেশনে সাংবাদিকতার নানা দিক নিয়ে উন্মুক্ত আলোচনা হবে। এছাড়াও 20 জন মফস্বল সাংবাদিক ও ঢাকার 15 জনকে দেয়া হবে ফেলোশিপ। আমরা বিজ্ঞাপন নির্ভর মিডিয়া অনুসন্ধানী সাংবাদিকতার সাথে অনেকটা সাংঘর্ষিক। জার্নালিজম করতে গেলে যেরকম ফান্ড থাকে, আমাদের এখানে সেরকম কিছু না। ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয় যেটুকু, এবং অনেক প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদী অনুসন্ধান করানোও সম্ভব না। এইটাই আমাদের নীতি ছিল, যে ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন। এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি, দি রোল অফ দি ইনস্টিটিউশন অফ দি এডিটর। দেশে সরকারিভাবে কোনো হাসপাতালেই এখনও থ্যালাসেমিয়া চিকিৎসার সুযোগ সৃষ্টি করা যায়নি। তবে বর্তমান সরকার দেশের সব মানুষকে চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এমনটা জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। জানান, থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ে জাতীয় গাইডলাইন প্রয়োজন। একই সাথে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারি ও বেসরকারিভাবে ওষুধ সহজলভ্য করা হবে। পাশাপাশি আক্রান্তদের জন্য রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের হিসেবে দেশে বর্তমানে 60 থেকে 70 হাজার রোগী রয়েছেন। বিয়ে হতে হলে সবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লাডের কিছু কিছু পরীক্ষা অবশ্য করণীয়। একটি অসুস্থ বাচ্চা যেটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে কষ্টকরভাবে, এবং যেটার জন্য প্রচুর সামাজিক এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে, কাজে সেইটার চেয়ে না হওয়াটা ভালো না। কাজেই আমাদেরকে এই সামাজিক আন্দোলনটা গড়ে তোলা দরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো ধারায় দেশের স্বার্থের বিপক্ষে যায়, তা পরিবর্তনের সুযোগ আছে চুক্তির মধ্যেই, এমনটা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকাল আব্দুল মুক্তাদির। দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সিলেট বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এই সময় মন্ত্রী বলেন, জ্বালানির কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি, তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়। এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। এই মুহূর্তে তড়িঘড়ি করে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করতে চায় না সরকার। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে খুলনায় আইনজীবী সমিতিতে নতুন আইনজীবীদের অভিষেক ও বরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে বিএনপি যে বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেগুলোকে আইনের আওতায় বিবেচনা করা হবে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। এর আগে সার্কিট হাউসে বিচারকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী। বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে কি হবে না এই প্রশ্ন, এই দ্বিধা, এই শঙ্কা আপনাদের সামনে এসেছে। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, আমরা তড়িঘড়ি করে কোনো কিছু করতে চাই না। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি।
চট্টগ্রামে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এই ঘটনায় গুলিবিদ্ধ এক শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নগরীর বাইজিদ রোফবাদে। নিহত রাজু নিজেও হত্যা মামলার আসামি। এখন কেউ মামলা না করলেও কিলিং মিশনে কতজন অংশ নিয়েছে, কেনই বা এই হত্যাকাণ্ড, তা তদন্ত করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর রৌফবাদ বিহারি কলোনিতে এক যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তার মাথায় আরও কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে রাজু হাসান নামের ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রাউজানের কদলপুরের বাসিন্দা রাজু 3 দিন আগে রৌফবাদ বিহারি কলোনিতে বোনের বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওদিক থেকে মানুষে গুলি মারতে মারতে নিয়ে আসি, এখানে ফালাই দিছে ওর। ও যখন পড়ে গেছে ওর মাথার মধ্যে আরো 2টা মারছে। চিনতে পাইনি কি এটা আমাদের আপন লোক। ওর পিঠে জালি জালি করে দিয়েছে, মগজটা বাইরে পড়ে গেছে। তো ওরা 3 জন ওদিক দিয়ে পালিয়ে গেছে। এদের মুখে মাছ আর 2টা চোখ দেখা যাচ্ছে, মাথায় টুপি, শর্ট প্যান্ট পিন্দা। দামাই লিখছে আর হাইনি এর মানুষে মোবাইল গড়ি এর রাখি স্ক্যান দিই আর 8 ছেলেরে ডাকি নিয়ে করতো। আর পরে যেভাবে মাঝি এই বাবা সামনে মারণ করিব, আর নইলে আমি আরো বড় যাই। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় রেশমা নামে 12 বছরের এক শিশু। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। এখানে গুলাগুলি চলে, আমার মেয়ে তো বুঝতে পারেন, ছোট মেয়ে তো বুঝতে পারেন না, এই ওটা লাগিয়ে ও চোখে গুলিটা লাগছে, কিন্তু চোখের কোন জায়গায় আছে এটা বোঝা যাইতেছে না। এটা সিটি স্ক্যান না করা পর্যন্ত বোঝা যাবে না। ডাক্তার বলতেছে সম্ভাবনা আইসিইউ যদি যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, আইসিইউতে বাইরে হলে আর কিছু বলা যাবে না। ঘটনার পর থেকে এলাকা থমথমে। প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। অত দূর থেকে মানুষ এসে এখানে খুন করে যাওয়া, আমরা তো নিজেই, এটা তো ঘনবসতি। কেউ তো এখানে তো আপনারা তো দেখতেছেন যে কিভাবে ঘনবসতি, তার উপরে এই অবস্থা। তা আমরা ভয়ে আসি না, আমরা আতঙ্কে আসি না। ওরা আগেও আসে এখানে ম্যাপ করে গেছে আর কি, না হলে তো এই জায়গায় অচেনা মানুষ ছেড়ে গেলে তো কখনো চিনবে না তারা। এখনো মনে হচ্ছে যে না, আতঙ্কবাদী কোন দিক, এদিক থেকে হয়তো আসতেছে, হয়তো ওই দিক থেকে আসতেছে, হয়তো ওই দিক থেকে আসতেছে। এভাবে প্রত্যেকটা মানুষের এখনো মনের ভিতরে সেই ভয়টা এখনো ঢুকে আছে। গত 26 এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় 7 নম্বর আসামি রাজু। পুলিশেরও ধারণা পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলতেছে, তদন্ত পরে এটা বলা যাবে, ফাইন্ড আউট করা যাবে আসলে কয়জন ছিল এবং এটা মোটিভটা কি। তবে প্রাথমিক মনে হচ্ছে যে হয়তো পূর্বশত্রুতার যে কারণে এটা হয়েছে। নিহত রাজু পেশায় দিনমজুর ছিলেন। স্ত্রী সন্তান নিয়ে থাকতেন রাউজানের কদলপুরে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সব শাখায় অসামান্য অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রূপরং গন্ধ। জন্মেছেন জমিদার পরিবারে। পারিবারিকভাবেই সাহিত্যের সঙ্গে ছিল বোঝাপড়াও। তারই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাবের আলোয় উদ্ভাসিত হয়েছে বাংলা সাহিত্য। 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও ভালোবাসা, মানবপ্রেম আর প্রকৃতির কথায় আজও সমান প্রাসঙ্গিক বিশ্বকবি। চয়ন, শব্দ, এইগুলোর সাথে অন্য কোনো গানের সুর বা শব্দচয়ন এইগুলোর তুলনা তেমন, মানে রবীন্দ্রসঙ্গীত। যখন মন খারাপ থাকে, একা একা থাকি, তখন রবীন্দ্রনাথের গানগুলো তো আসলে এরকমই, একা একা শোনার মতো। কবিতাই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। 52টি কাব্যগ্রন্থে বাংলার জনজীবনের সকল অনুভূতিকে যেন প্রকাশ করেছেন ছন্দে ছন্দে। রবীন্দ্রনাথের প্রতি একটা আগ্রহ আমার মায়ের কাছ থেকে আমি এটা পেয়েছি। রবীন্দ্রনাথের গানগুলোতে এমনই, যেমন মনকে স্পর্শ করে। শুধু কবিতা নয়, বাস্তবে সাহিত্যের যেখানটাই হাত দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সবখানেই সেটা পেয়েছে পূর্ণতা।
প্রায় 2000 গানের বিশাল সাম্রাজ্য এক শতাব্দী পরেও মন্ত্রমুগ্ধ করে রাখে বাঙালিকে। রবীন্দ্রনাথকে সবাই বোঝে না, রবীন্দ্রনাথকে সবাই ধারণ করতে পারে না, আর যারা করে আসছে তারা রবীন্দ্রনাথকে ছাড়তে পারে না। খালি রবীন্দ্রসঙ্গীত না, নজরুল সঙ্গীতও মানুষ কম শোনে, বা সত্যি বলতে গানের চর্চাটাই আসলে এখন কমে এসেছে। তো প্রযুক্তি আর ব্যস্ততায় বদলে গেছে জীবন, তবুও সম্পর্ক, মানবিকতা আর শান্তির খোঁজে বারবার ফিরে আসতে হয় রবীন্দ্রনাথের কাছেই। আমাদের পড়াশোনার অভ্যেসটা কমে গেছে। আমরা যদি ছোটবেলা থেকেই ওই স্মার্টফোনগুলোতে ডুবে না গিয়ে একটু বইপত্র পড়তাম, তাহলে রবীন্দ্রনাথ এমনি আমাদের কাছে আসতো। নতুন প্রজন্মের কাছেও ভিন্নভাবে ধরা দেন তিনি। কখনো গান, কখনো কবিতায়, আবার কখনো নাটক, ছোট গল্পে নিজেকে খুঁজে ফেরে পাঠক, শ্রোতা, দর্শক। 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 49টি ছোট গল্প, বাদ পড়েনি ছবি আঁকা। এমন সৃষ্টিশীল মানুষ আর দেখেনি বাংলা সাহিত্য। একটা যুগোপযোগী পরিবেশন যেমন প্রয়োজন, তেমনি সবাই মিলে সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের আদর্শেও এবং তার যা মূল কথা সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি, নিশ্চয়ই প্রজন্মের কাছে আমরা তার বার্তাটিও পৌঁছে দিতে পারবো। সেই ক্ষেত্রে শিল্পী হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের অনেক বড় দায়িত্ব রয়ে গেছে। তবে রবীন্দ্রনাথ চির আধুনিক। সময়ের পথ ঘুরে রবীন্দ্রনাথের কাছে এসেই প্রশান্তি খুঁজে পাবেন ক্লান্ত পথিক। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।